দেখো 19 নম্বর অঙ্ক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? তাহলে এখানে মূলধন বা আসল হচ্ছে এই টাকাটা, এই বড় অ্যামাউন্টটা, এটা পি, আর সুদের হার আর এটা 12%। এবার বলছে যে সময় তিনি টাকাটা ধার নিলেন তার 1 বছর পরে বাড়িটা তৈরি হলো, তখন তিনি বাড়ি ভাড়া দিলেন এবং প্রত্যেক মাসে এত টাকা বাড়ি ভাড়া বাবদ পেতে শুরু করলেন। এই টাকাটা তিনি জমাচ্ছেন, প্রত্যেক মাসেরটা জমাচ্ছেন, প্রত্যেক বছর জমাচ্ছেন। ঠিক কত বছর পরে গিয়ে এই টাকাটা সুদ সহ শোধ করতে পারবেন? দেখো এই সময় তিনি এই সময় তিনি ব্যাংক থেকে টাকাটা ধার করলেন, তার 1 বছর, এটা হচ্ছে 1 বছর সময় পরে বাড়িটা তৈরি হয়ে গেল। এই সময় থেকে বাড়ি ভাড়া দিলেন এবং ধরলাম এই সময় থেকে টি বছর পরে এই সময় টাকাটা শোধ হয়ে গেল, এটা হচ্ছে টি বছর। তাহলে এই বছরটা বের করব। বাড়ি তৈরির পর থেকে টি বছর পরে গিয়ে তিনি সুদ সমেত টাকাটা শোধ করতে পারবেন। তাহলে এইটা বের করে তার সাথে এই প্রথম 1 বছরটাও যোগ করে দিতে হবে, কারণ চেয়েছে ধার করার কত বছর পরে টাকা শোধ হলো, ধার নেওয়ার ঠিক কত বছর পরে, তার মানে টোটাল টাইমটা চাই। টি বের করে 1 যোগ করে দেবো। তাহলে প্রথমে কি করব? প্রথমে যে টাকাটা ধার নেওয়া হয়েছিল সেটার এই 1 বছরের সুদ কত সেটা বের করব, তারপর টি বছরের সুদ কত সেটা বের করব। তাহলে টাকা ছিল এটা, এত টাকার 1 বছরের সুদ সমান পি টি 1 বছর, সুদের হার 12%। এটা গুণ করলে পাবো এটা এত টাকা। তাহলে এই 1 বছরে এই টাকাটার সুদ হচ্ছে এত টাকা। এবার এই টাকাটার টি বছরের সুদ কত বের করব, তার আগে টিটা কি সেটা আমরা লিখে দেব। ধরি বাড়ি তৈরির টি বছর পর সুদসহ টাকা শোধ হবে, সুদসহ মূল টাকা শোধ হবে। আমরা কিন্তু এই পুরোটাকে ধরিনি, বাড়ি তৈরির থেকে এই সময়কালটাকে ধরেছি। তাহলে বাড়ি ভাড়া বাবদ প্রত্যেক মাসে পাচ্ছেন 5,200 টাকা। তাহলে প্রতি মাসে বাড়ি ভাড়া এই টাকাটা জমিয়েই তো তিনি শোধ করবেন না। প্রতি মাসে বাড়ি ভাড়া এত টাকা, তাহলে 1 বছর অর্থাৎ 12 মাসে 1 বছরে বাড়ি ভাড়া হবে এটা গুণ 12 এত টাকা সমান এত টাকা। এবার 1 বছরে এত টাকা জমালেন তিনি, তাহলে টি বছরে কত টাকা জমাতে পারলেন দেখি। তাহলে টি বছরে বাড়ি ভাড়া হবে এত টাকা। তার মানে কি টি বছরে যে টাকাটা তিনি বাড়ি ভাড়া বাবদ জমাতে পেরেছেন সেটাই আসলে সুদসহ সেই টাকাটা যেটা শোধ করতে হবে। তাহলে এর সাথে সমান হয়ে যাবে এই মূলধন যেটা এর টি বছরের সুদ, যেটা তার সাথে এটা যোগ করব, এটা 1 বছরের সুদ। এই 1 বছরের সুদ কত আমরা পেয়েছি, এবার টি বছরের সুদ কত সেটা বের করব। টি বছরে সুদ এত টাকার, টি বছরে সে 12% হারে সুদ, এত টাকা।
তাহলে 1 বছরের সুদ পেয়েছি এই টাকাটা, টি বছরের সুদ পেয়েছি এই টাকাটা। তাহলে ওই মূলধনের টোটাল সুদ কত সেটা পেয়ে গেছি। এবার শর্তানুসারে করব। শর্তানুসারে এই টাকাটা 1 বছরের সুদ, এই টাকাটা টি বছরের সুদ, এটা মোট সুদ। কিন্তু শুধু তো সুদ ফেরত দিলে হবে না, আসলটাও তো দিতে হবে, তার সাথে আসলটাও যোগ করে দিলাম। তাহলে সুদে আসলে এত টাকা দাঁড়ালো মোট। তাহলে এই টাকাটা কার সাথে সমান হবে? এই টাকাটার সাথে সমান হবে যেটা টি বছরে মোট বাড়ি ভাড়া ছিল। বাড়ি ভাড়ার টাকা জমিয়েই তো তিনি সুদ আসলে টাকা শোধ করেছিলেন না। তাহলে এবার সমাধান করব। এখানে টি লিখিনি, তাহলে টি গুলোকে একদিকে নিয়ে নেব। আর এইটা যোগ করলে পাবো এটা পাবো। এটা থেকে এটা বিয়োগ করলে এটা, এই ক্যালকুলেশন তোমরা পেরে যাবে, জাস্ট একবার দেখিয়ে দিই। টিটাকে রেখে এটাকে নিচে নিয়ে আসলাম। দেখো কত দিয়ে কাটি, 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে 2 একে 2, 6 দ্বিগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, 4 4, আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দিয়ে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 2, 4 2 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 6 8। দেখো এবার 8 দিয়ে যদি দিই, 8 দিয়ে গুণ করলে 21 গুণ 8 করলে এটা পাবো। তাহলে 21 দিয়ে একবারে করে দিলে এখানে 21 একে 21 আর এখানে 8। তাহলে অতএব টি এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি? 8। অর্থাৎ এই সময়কালটা হচ্ছে 8 বছর। তাহলে ধার নেওয়া হয়েছে এই সময় থেকে, সেই 1 বছরটাও যোগ করে দিতে হবে। তাহলে 8 আর 1 9 বছর পরে ধার নেওয়ার 8 বছর, 8 যোগ 1 9 বছর পরে বাড়ি ভাড়া টাকা শোধ করতে পারবেন। এটা উত্তর লিখে দেব। দেখো উত্তরটা লিখে নিয়েছি। ধার নেওয়ার 8 যোগ 1 সমান 9 বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। 20 নম্বর অঙ্ক দেখি। 20 নম্বর অঙ্ক বলছে, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর আর 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ধরি যার বয়স 13 সে বড় মেয়ের জন্য P1 ও ছোট মেয়ের জন্য P2 টাকা রেখেছিলেন। তাহলে বড় মেয়ে যে, তার বয়স 13 বছর, 13 বছর থেকে 18 বছর 5 বছর হয়, 18 বছর বয়স পর্যন্তই টাকাটা খাটবে এই টাকাটা। তাহলে P1 টাকাটা 5 বছরের জন্য জমা থাকবে। অতএব P1 টাকা 5 বছরের জন্য ও P2 টাকা 10 বছরের জন্য, কারণ ছোট মেয়ের বয়স 8, 18 হতে আরো 10 বছর লাগবে, 10 বছরের জন্য জমা থাকবে। তাহলে P1 টাকার 5 বছরের সুদ বের করব, P2 টাকার 10 বছরের সুদ বের করব। P1 টাকার 5 বছরের সুদ, P1 × 5 ×
সুদের হার 10%। P/P1/2 এই টাকাটা হবে 5 বছরের সুদ। তাহলে 18 বছর বয়স হলে তারা প্রত্যেকে বলেই দেওয়া আছে যে 1,20,000 টাকা পাবে প্রত্যেকে। তাহলে এটা সুদ, এটা আসল, তাহলে সুদ আর আসল একসাথে করে ওই 1,20,000 হবে P1 টাকার ক্ষেত্রে। শর্তানুসারে করি, শর্তানুসারে এটা আসল, এটা সুদ, সুদ আর আসল যোগ করে 18 বছর বয়সে এই টাকাটা পাচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে P1 এর মান পেয়ে যাব। এটা হবে 3P1/2, এটা যোগ করলে এটা পাবো, বা P1 সমান 3/2 ছিল, 2/3 হবে। এটাকে কাটবো, 3×4 12, 4টে শূন্য থেকে যাচ্ছে। অতএব P1 সমান পাচ্ছি 4 দুগুণে 8, 1 2 3 4টে শূন্য, এত টাকা। একইভাবে P2 টাকার বের করব। P2 টাকার এখানে 10 বছরের সুদ বেরোবে। 10 বছরের সুদ P2 × 10 × 10%। দেখো এটা P2 টাকার সুদ P2 টাকায় বেরোলো। এবার শর্তানুসারে আসল যোগ সুদ পাবো 1,20,000। 2P2 সমান এটা, অর্থাৎ P2 সমান 6, এত টাকা। উত্তর লিখে দিয়েছি, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে এত টাকা ও এত টাকা জমা রেখেছিলেন। এরপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। 21 এর 1 নম্বর বলছে বার্ষিক 8% হার সরল সুদে P টাকা T বছরের সুদ I টাকা হলে দেখো সূত্রটাই লিখতে বলেছে। সূত্রটা লিখব, I সমান কত, P টাকার T বছরের সুদ 8%। তাহলে এখান থেকে পাবো P/T সমান 100 × I। দেখো এটা C নাম্বারে রয়েছে, তাহলে আনসার হবে C। আনসার। 2 নাম্বার, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? একটা মূলধন নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে 20 বছরে বলছে দ্বিগুণ হয়। মূলধন যদি P থাকে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 2P হয়ে যাবে। অর্থাৎ সুদ হবে কত? এই 20 বছরের সুদ হবে P টাকা। সুদ যদি P হয় তবেই সুদে আসলে 2P হবে। ধরি P টাকা 8% সুদে, সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ 2P হয়। এই 2Pটা কি? এই 2Pটা হচ্ছে সুদে আসলে 2P হয়েছে, ঠিক আছে? অর্থাৎ P সমান, বা এটা লেখা যায় সুদ সমান P, এটা লিখি 20 বছরের সুদ সমান P। অতএব P সমান এই টাকাটা এই বছরে এই সুদের হারে এত টাকা হচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান বের করাটা আমাদের উদ্দেশ্য। তাহলে আর সমান, আরটাকে একদিকে রেখে বাকি সব একদিকে নিয়ে যাই। দেখো তাহলে পাচ্ছি PP কেটে যাচ্ছে, এটা হলে 5 পাচ্ছি। অতএব আর এর মান
5। এটা হচ্ছে সুদের হার। এবার বলেছে একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 3 গুণ হবে, তার মানে পি টাকা ছিল 3 গুণ হলো, সুদে আসলে 3 গুণ হয়ে গেল, অর্থাৎ সুদ হয়েছিল কত? 2p। এটা আসল, এটা সুদ, তবেই সুদে আসলে এই টাকা হচ্ছে। এখন মূলধন 3 গুণ হলে সুদ হবে 2p। অতএব 2p সমান p টাকার টিটা বের করব আর পার্সেন্ট, অর্থাৎ 5% হারে। তাহলে এখান থেকে টি সমান করব 2p ইন্টু 100 বাই p ইন্টু 5। অতএব টি এর মান হচ্ছে 40। এটা দেখো সি নাম্বার অপশন, এটা আনসার। 3 নাম্বার বলেছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এর মধ্যে কোনটা হবে? পি মূলধন 10 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ হবে পি টাকা। সুদে এইটা হলে সুদে আসলে দ্বিগুণ হবে। অতএব পি সমান পি ইন্টু 10 বছরের, আর সুদের হারটাই বের করতে হবে, অর্থাৎ আর সমান পি বাই পি। এটা উপরে ছিল নিচে চলে যাবে, আর এটা নিচে ছিল উপরে চলে যাবে, 10। অতএব আর সমান অর্থাৎ সুদের হার 10%। এটা বি নাম্বার অপশন, এটা আনসার। 4 নাম্বার x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? সব বলে দেওয়া আছে। তাহলে একবারে করে দেব। মূলধনের পরিমাণ সমান পি ধরি, অর্থাৎ x সমান সুদের পরিমাণ x, পি টাকার x বছরে x% হারে সুদ। তাহলে পি বের করব, পি সমান 100 ইন্টু এক্স বাই এক্সের স্কোয়ার, সরি এক্স ইন্টু এক্স। অতএব পি সমান 100 বাই এক্স। এখানে একটা এক্স কেটে যাচ্ছে আর 100 বাই এক্সটা থেকে যাচ্ছে, তাহলে সি 100 বাই এক্স টাকা, এটা আনসার। 5 নাম্বার বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? ধরি মূলধন সমান a টাকা। এখন সুদ বলে দেওয়া আছে PNR বাই 25। তাহলে এইটার সমান এই টাকাটার n বছরের সুদের হার। এটা উদ্দেশ্য কি? এর মানটা বের করব। তাহলে একে একদিকে রেখে দিই, এইদিকে পড়ে থাকলো, এটা যেমন ছিল লিখলাম, আর এখানে নিচে ছিল এটা, এটা চলে যাবে উপরে, আর উপরে ছিল এনআর, সেটা চলে আসবে নিচে। তাহলে এখানে এনআর বাদ চলে যাচ্ছে, 25 দিয়ে যদি একে কাটি হবে 4, অর্থাৎ এ সমান পাবো 4p। 4p রয়েছে বি নাম্বার অপশনে, তাহলে বি 4p টাকা, তাই আনসার। বিয়ের আন্ডারে রয়েছে বিবৃতি কয়েকটা, সেগুলো সত্য না মিথ্যা বলতে হবে। 1 নম্বর বলছে যে ব্যক্তি টাকা ধার করেন
তাকে অধমর্ণ বলে। এটা সত্যি কথা। যে ব্যক্তি টাকা ধার নিলেন তাকে বলে অধমর্ণ। সন্ধি করলে হবে অধম যুক্ত ঋণ। আর যে ব্যক্তি টাকা ধার দিলেন তাকে বলা হয় উত্তমর্ণ। উত্তম মানে শ্রেষ্ঠ, তাকে বলা হয় উত্তমর্ণ বা উত্তম যুক্ত ঋণ সন্ধি করলে। তাহলে এটা সত্য বিবৃতি। এবার বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা তো একদম ভুল কথা, কারণ আসল আর সুদের হার যদি ফিক্সড হয় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সুদ বাড়বে, সুদ কখনোই কমবে না। যে ব্যস্ত সম্পর্ক হবে, সময়ের সাথে সাথে মোট সুদের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ সমানুপাতে বা সমানুপাতে থাকবে। তাহলে এটা মিথ্যা। এবার সি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? একটু আগে বললাম, তাকে বলে উত্তমর্ণ। 2 নাম্বার, বার্ষিক এত % সরল সুদের হারে এত টাকার এত বছরের সুদ আসল কত হবে? দেখো, সুদ হবে কত? সুদ হবে আসল এটা, তার টি বছরের বের করব, আর সুদের হার এটা। তাহলে সুদ PTR/100। তাহলে যেটা বলা আছে সুদ আসল, সুদ যোগ আসল সমান, এটা হচ্ছে আসল আর এটা সুদ, যোগ PTR/100 এত টাকা। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরি আসল আর সুদ আসলের অনুপাত বলা আছে, তাহলে ধরি আসল হবে 8x ও সুদ আসল 9x টাকা। তাহলে আসল 8x, সুদ আসল 9x। তাহলে সুদ কত হবে? এটা বিয়োগ এটা, অতএব সুদ হবে 9x বিয়োগ 8x সমান x টাকা। এটা এক বছরের সুদ। ধরি সুদের হার R%। এই আর এর মানটাই বের করতে বলেছে, সুদের হার কত, অর্থাৎ x সমান, এটা সুদ আসল এই টাকাটা, এর এক বছরের সুদ এটা, আর সুদের হার এটা। তাহলে R সমান x × 100/8x। x কেটে যাচ্ছে, 2 দিয়ে 4, 50, 2 25, অতএব R সমান 25/2। 25/2ও এটাকে রেখে দিতে পারো, কোনো ভুল নেই, কিংবা 12.50 করতে পারো, অর্থাৎ সুদের হার 12.50%। 22-এর 1 নাম্বার বলছে কোন মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ধরি P টাকা T বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 2P হবে। অতএব T বছরে সুদ সমান 2P বিয়োগ P সমান P টাকা। এখন সুদ এটা, এই টাকাটার সুদ এটা, T বছরের সুদ এটা, আর সুদের হার বলেছে 6.1/4%, অর্থাৎ 24, এটাকে 25/4 এত %। 25 দিয়ে কাটলে পাবো 4। তাহলে টি এর মান বের করব, P × 4 × 16 বাই নিচে চলে যাবে, এখানে উপরে শুধু P রয়েছে আর নিচে ছিল 16। অতএব টি এর মান PP কেটে গেলে আর থাকছে 16। তাহলে 16 বছরে দ্বিগুণ হবে।
16 বছরে দ্বিগুণ হবে। 2 নাম্বার, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হলো, অর্থাৎ কমে গেল। হয় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো, তাহলে অমলবাবুর মূলধন কত ছিল? ধরি মূলধন পি টাকা। তাহলে সুদের হার 4% হলে সুদ I1, এটার নাম দিলাম I1। I1 হবে কত? পি ইন্টু 4 ইন্টু 1 বছরের সুদ 4%, তাহলে এটা 25। তাহলে I1 সমান পাচ্ছি আমরা পি বাই এটাকে 1 নাম্বার নাম দিলাম। আবার সুদের হার যখন 3/4%, তখন সুদ I2 সমান পি টাকারই 1 বছরের এই হারে, তাহলে 15/4 ইন্টু 1/100। তাহলে কাটাকাটি করব, 5 দিয়ে 3, 5 দুগুণে 10, তাহলে I2 সমান 3p, উপরে 3 আছে আর p আছে, আর নিচে এটা 80। I2 সমান, তাহলে দেখো যখন 4% ছিল তখন সুদ এই টাকা, যখন এই 3/4% তখন সুদ এই টাকা, তাহলে সুদ কমে গেছে, তার মানে সুদের হার কমে গেছে, তার মানে সুদও কমে গেছে, তাহলে এটা বেশি এটা কম। তাহলে বলেছেন কি ওনার বার্ষিক আয় 60 টাকা কমে যাচ্ছে, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে আমরা 60 পাবো। তাহলে 1 বিয়োগ 2, এখানে তোমরা 1 নং বিয়োগ 2 নং লিখতে পারো, করে পাই I1 বিয়োগ I2 ছিল p/25 বিয়োগ 3p/80, এটা সমান পাবো কি 60 টাকা। এখানে লিখে দেবো প্রদত্ত, এটা দিয়ে দেওয়া আছে, কমে গিয়েছে যে টাকাটা। আমাদের উদ্দেশ্য কি? পি এর মান বের করা। তাহলে এখান থেকে পিটা কমন নিলাম, থাকলো 25, 80, আর এদিকে থাকলো 60। এটা লসাগু করব, 400 পাবো। পঁচিশ দিয়ে 400কে ভাগ করলে পাবো 16, আর 80 দিয়ে 400কে ভাগ করলে পাবো 5, তাহলে 5 আর 3, 3 5 15। তাহলে পি বাই এটা সমান 60, অতএব পি এর মান পাচ্ছি 424, 3টে 0, এত টাকা। তাহলে মূলধন বের করতে বলেছিলেন, অমলবাবুর মূলধন এত টাকা, এটা আনসার। 3 নাম্বার, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সুদের হার অর্থাৎ আর বের করতে হবে, কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। দেখো বলেছে কোনো টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ, তাহলে ধরি মূলধন, না এখানে আসল কথাটা বলা আছে, তাহলে আসল লিখি, আসল সমান পি ও সুদের হার R%। এখন বলেছে সুদ কত হবে, সুদ হবে আসলের 8/25 অংশ, আসলের এত অংশ, এত টাকা, এটা সুদ, 4 বছরের সুদ, ঠিক আছে। এখানে লিখে দিই 4 বছরের সুদ হবে এত টাকা, অর্থাৎ এবার সূত্র যেটা তাতে ফেলে দেব, 8p/25 এটাই সুদ পি টাকার 4 বছরের এত হারে।
তাহলে আর এর মান বের করতে হলে আর কে একদিকে রাখবো, নিচেরটা উপরে দিয়ে দেব। উপরে রয়েছে এটা, তার মধ্যে আর বাদ, নিচে থাকছে 4p, পি বাদ চলে যাচ্ছে। এটা দিয়ে কাটলে হবে 25, 25 বাদ, অতএব আর সমান হচ্ছে 8। সুদের হার 8%, এটাই আনসার। 4, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। এর আগেরটা বলেছিল সুদ আসলের এত অংশ, আর এখানে বলা হয়েছে সুদটা হবে সুদ আসলের এত অংশ। বের করতে হবে সুদের হার। তাহলে ধরি 10 বছরের পি টাকার 10 বছরে পি টাকার সুদের হার 8%। এটা কেটে দিচ্ছি, আরেকবার লিখছি। ধরি আসল পি ও সুদের হার 8%। এবার বলা আছে 10 বছরে যে সুদ হবে সেটা সুদ আসলের 2/5 অংশ। তাহলে 10 বছরের সুদ কত সেটা দেখি। 10 বছরের সুদ সমান পি ইন্টু টি ইন্টু r/100 সমান PR/10, এত টাকা। সুদ এটা, আসল এটা, সুদ আসল পি প্লাস PR/10, এত টাকা। এবার দেখো কি বলেছে, 10 বছরের সুদ যে টাকাটা, সেই টাকাটা সুদ আসলের 2/5 অংশ। এবার শর্তানুসারে কি শর্ত বলা আছে, সুদ আসলের এত অংশ, এটাই শর্ত। আমাদের উদ্দেশ্য কি, আর এর মান বের করতে হবে। তাহলে PR/10, এখান থেকে পিটা কমন নিয়ে নিচ্ছি, থাকছে 1 প্লাস r/10 ইন্টু 2/5। দেখো পি বাদ চলে যাচ্ছে যেহেতু দুদিকেই রয়েছে। তাহলে r/10 সমান 1 প্লাস, যদি গুণ করে দিই 2/5 দিয়ে, তাহলে এটা হবে একের সাথে গুণ করলে 2/5, আর এটা 2r/50। এবার আর গুলো একদিকে নিয়ে আসবো, ঠিক আছে, এটা এখানেই থেকে গেল। আরটা কমন নিলাম, এটা হচ্ছে 1/10, আর এটাকে যদি কাটি তাহলে হবে 25, তাহলে বিয়োগ 1/25 পেলাম। তাহলে আর ইন্টু লসাগু করবো, লসাগু 50, 10 দিয়ে ভাগ করলে হবে 5, 25 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে আর ইন্টু 3/50 ইকুয়াল টু 2/5, বা আর সমান, এটা উল্টে যাবে, 50/3 হয়ে যাবে 10, আর সমান পাচ্ছি 20/3। এভাবেও রাখা যায়। এটা সমান, এটা যদি ভাগ করি 3 × 18, 18 হবে 20, নিচে 2 নামবে, তাহলে 6 পূর্ণ 2/3। অতএব সুদের হার এত %। 5, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। অঙ্কটা কিন্তু বার্ষিক চাইনি, বলেছে কত টাকার মাসিক সুদ, 1 মাসের সুদ 1 টাকা। বার্ষিক 5% সুদ, তাহলে 100 টাকার 1 বছরের অর্থাৎ 12 মাসের সুদ
5 টাকা, 5%। তাহলে 100 টাকার 1 মাসের সুদ কত হবে? 5/12 টাকা। অর্থাৎ মাসিক সুদের হার, এটা ছিল বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 5%, তাহলে মাসিক সুদের হার এত পার্সেন্ট ধরি, মূলধন পি, অর্থাৎ পি টাকার 1 মাসের সুদ 1 টাকা। অর্থাৎ সুদটা বলেই দেওয়া আছে যে মাসিক সুদ 1 টাকা, তাহলে পি টাকার সুদের হার কত? 5/12% ইন্টু সময়কালটা কি? 1 মাস। তাহলে 1 সমান পাচ্ছি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5/12 দুগুণে 24, এত টাকা। অতএব পি সমান পাচ্ছি 240 টাকা। এই যে সূত্রটা এখানে ফেললাম আর একবার বলে দিই, এটা তো PTR/100, যেটা আমরা সাধারণত বছরের হিসাবে করি, কিন্তু এখানে আমরা মাসিক সুদের হার বের করেছি আর এখানে সেই হারটাই বসিয়েছি। এইরকম একটা অঙ্ক এর আগে আমরা করেছি, সেটা কোনটা তোমরা বলবে। তো চলো, সরল সুদ কষার অঙ্কগুলো শেষ হলো। অঙ্কগুলো তোমরা খুব করে প্র্যাকটিস করতে থাকো, আর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।